প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আমি বুরহানুদ্দিন তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণীর অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতির আর 11.4-এর 23 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমাদের প্রশ্নটি লক্ষ্য করি। প্রশ্নটি এখানে চারটা দেখো, এখানে 8-এর মতো হয়ে গেছে, আমি ইংরেজিতে এখানে লিখে দিয়েছি। প্রশ্নটা হলো a of -4, 13, b of 8, 8, তাহলে c বিন্দুর এখানে স্থানাঙ্ক 13, -4 এবং d বিন্দুর স্থানাঙ্ক 1, 1। একটি চতুর্ভুজের 4টি শীর্ষ, তাহলে একটা চতুর্ভুজ 4টি শীর্ষ থাকে সেটা আমরা জানি। ক নং বলছে BD রেখা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। খ নং বলছে ABCD চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করে, মানে এটা কি ধরনের চতুর্ভুজ হবে, বর্গ হবে কি রম্বস হবে বা দেখা যাচ্ছে আয়ত হবে বা সামান্তরিক বা ট্রাপিজিয়াম হবে, সেটা নির্ণয় করতে বলছে। গ নং বলছে ABCD চতুর্ভুজের যে অংশ x অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা আগে ক নংয়ের উত্তরটা আগে সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। এখানে আমরা আগে বোর্ডের থেকে কিছু অংশ লিখে রেখেছি, কারণ প্রশ্নটা একটু বড়। তাহলে ক নং দেখো তোমরা, দেওয়া আছে B বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু আমার এখানে BD রেখার সাথে x অক্ষের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে B আর D এর মানটা আমরা স্থানাঙ্কটা নিয়েছি। তাহলে B হচ্ছে কত 8, 8 আর D বিন্দুর স্থানাঙ্ক 1, 1। তাহলে BD রেখার ঢালটাকে আমরা M দ্বারা প্রকাশ করেছি। তাহলে ঢাল হচ্ছে y2 - y1, সূত্র এটা x2 - x1, আমরা সূত্রটা লিখে নিয়েছি। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x1, এটা হচ্ছে কত y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে y2 1, তো আমরা এখানে y2 মানটা বসিয়েছি। এখানে আমার y1 হচ্ছে 8, সেটা বসিয়েছি। x2 মানটা আমার এদিকে 1, সেটা আমরা এখানে বসিয়েছি। আর x1 এর মানটা হচ্ছে 8, সেটা আমরা ব্যবহার করেছি। তাহলে হিসাব করার ফলে এটা 1 আসলো। এখন প্রশ্নে বলা হয়েছে দেখো যে BD রেখা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, তোমার হচ্ছে BD রেখা x অক্ষের সাথে ধরে নিলাম আমরা যে BD রেখা x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে BD রেখা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট এর মান ওই রেখা বলতে কোন রেখাকে বুঝাইছে, এই BD রেখাকে বুঝাইছে, ওই BD রেখার ঢালের সমান। তাহলে আমরা ট্যানজেন্ট বা ট্যান থিটার যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে কার সমান, এখানে ঢালের সমান। ঢালটা কত, ঢাল হচ্ছে আমার এখানে m, আমরা m দ্বারা প্রকাশ করেছিলাম, এখানে m এর মানটা পেয়েছি কত 1, তো আমরা এখানে 1 বসিয়েছি। তাহলে যেহেতু এ পাশে ট্যান থিটা আছে তাহলে 1, তাহলে তোমার হচ্ছে ট্যান থিটার মান এখানে 1 কত ডিগ্রি, আমরা জানি এটা 45 ডিগ্রি। যেহেতু ডিগ্রিতে প্রকাশ করতে বলছে যেন আমরা এখানে ডিগ্রিতে লিখছি। তাহলে ট্যান বাদ থিটা = 45 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। এবার আসো আমরা খ নং প্রশ্নের দিকে তাকাই। তাহলে খ নং প্রশ্নটা বলছে ABCD চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। তাহলে চতুর্ভুজের প্রকৃতি, একটা চতুর্ভুজের 4টি শীর্ষ ছিল ইনারা বলে দিছে। তাহলে চতুর্ভুজটা আমাকে নির্ণয় করতে হলে দেখা যাচ্ছে আমরা চতুর্ভুজের চিত্র, এখানে হয়তো আমি গ নং দিয়েছি, এই গ নংয়ের জায়গায় তোমরা খ নংয়ে এরকম একটা চিত্র আঁকায় নিতে পারো। ঠিক আছে, তাহলে খ নংয়ে তোমরা এই ধরনের একটা চিত্র আঁকা নিতে পারো, না আঁকালেও সমস্যা নেই। তাহলে এই দাগগুলি এখন কত করে দিতে, তোমাদের স্কেলে দেখবে 1 সেন্টিমিটার করে দেওয়া আছে। যদি তোমরা গ্রাফ পেপার পাও তাহলে তো গ্রাফ পেপার আঁকতে পারবে, আর তোমরা যদি এখানে গ্রাফ পেপার হয়তো যদি না পাও বা দেখা যাচ্ছে হয়তো বোর্ডে যদি একটা গ্রাফ পেপারই দেয় তাহলে তোমাকে অবশ্যই খাতায় আঁকতে হবে। আর যদি বলে আনুপাতিক চিত্র আঁকো তাহলে খাতায় আঁকতে হবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই স্কেলে 1 সেন্টিমিটার করে নেবে। আমি এখানে 1 সেন্টিমিটার উভয় দিকে নিয়েছি। এখন এই দিকে আমাদের দাগ কম, এই স্থানাঙ্ক যে সেন্টিমিটার কম প্রয়োজন ছিল কম দাগ রেখেছি, এইদিকে বেশি প্রয়োজন ছিল থেকে বেশি এটা রেখেছি। ঠিক আছে, সেগুলো আমরা এখানে তাহলে প্রত্যেকটি 1 সেন্টিমিটার করে দাগ আমরা এখানে দাগান্বিত করেছি। এই ধরনের চিত্রের ইচ্ছাগুলো তোমরা খতে এঁকে নিতে পারো, না খতে চিত্র এখানে না হলে সমস্যা নেই। তারপরে আমি তোমাদের দেখা দিলাম। এবার আসো খতে দেখা যাক। তাহলে দেওয়া আছে কত, A বিন্দুর স্থানাঙ্ক এত, B বিন্দুর স্থানাঙ্ক এত, C বিন্দুর স্থানাঙ্ক এত এবং D বিন্দুর স্থানাঙ্ক। তাহলে একটি চতুর্ভুজের কয়টি, 4টি শীর্ষ। তাহলে চতুর্ভুজের 4টি শীর্ষ, দেখো এই যে চতুর্ভুজটা, এটা একটা শীর্ষ, ঠিক আছে, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, 4টা শীর্ষ থাকে। তাহলে 4টা শীর্ষের মধ্যে প্রথমত আমরা AB বাহুর দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করব। সূত্রটা কি, দূরত্ব নির্ণয় সূত্র। তাহলে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে এখানে কোনটা, এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে x1, y1 আর বিটা হচ্ছে কত, b হচ্ছে x2, y2। এখানে আমরা দিলাম। তাহলে এর মানটা কত ছিল, দেখো এর মানটা ছিল হচ্ছে কত -4
কমা কত 13, তাহলে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। তাহলে বি ছিল কত, বি এখানে বি ছিল 8, তাহলে 8 আরেকটা বির স্থান হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 8। তাহলে এবার মানটা আমরা বসাইতে পারি, দেখো x2 কত 8 আমরা বসিয়েছি, x1 আছে এখানে কত -4, সূত্রের মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হোল স্কয়ার দিয়েছি সূত্রের। এরপরে দেখো প্লাস y2 আমরা এখানে কত, y2 হচ্ছে 8, আমরা 8টা বসিয়েছি সূত্রের মাইনাস y1 কত ছিল, y1 ছিল আমার 13, তাহলে এখানে 13 আমরা বসিয়েছি। হিসাব নিকাশ করে আমরা পাইছি কত, এখানেও 13 পেলাম। এবার হচ্ছে আমার কত বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য একইভাবে কত x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। সূত্র আমি এখানে লিখে নিই, ইচ্ছা করলে তোমরা এটা এই লাইনটা এখানে লিখতে পারো, না লিখলে সমস্যা নেই। তাহলে আমার y2 এখানে, তাহলে b ছিল কত, b আমার ছিল 8,8, একইভাবে b হচ্ছে x1 y1, c হচ্ছে x2 y2, তাহলে c এর মানটা ছিল আমার এখানে 13,-4, তাহলে c হচ্ছে কত 13,-4, তাহলে x1 y1 x2 y2, তাহলে এখানে আমার কত x2 কত, এখানে আমার 13, তাহলে সূত্রের মাইনাস, সূত্রে যে মাইনাস ছিল সেই মাইনাসটা, x1 কত 8 হোল স্কয়ার প্লাস, তারপরে y2 হচ্ছে -4, এখানে সূত্রে মাইনাস ছিল সেই মাইনাস, তাহলে y1 কত, y1 হচ্ছে 8, তাহলে হোল স্কয়ার ক্যালকুলেশন করে আমরা পেয়েছি আবার 13। এখানে আমরা সিডির বাহুর দৈর্ঘ্য বের করতে আসছি, একইভাবে সিটা হচ্ছে আমার এখানে কত, সি ছিল এখানে আমার কত 13, দেখো সি ছিল 13, তোমার হচ্ছে -4, আর ডি হচ্ছে কত 1,1। আবারও বলছি x1 y1 এখানে হচ্ছে কত x2 y2, তাহলে x2 হচ্ছে 1 আর x1 হচ্ছে কত 13, মাইনাস সূত্রে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা আমরা এখানে বসিয়েছি 13 হোল স্কয়ার প্লাস, তারপরে কত y2 - y1 ছিল 1 আর y1 ছিল -4, তাহলে মাইনাস প্লাস সে 4, তাহলে হোল স্কয়ার এত একক। অবশ্যই তোমরা এককগুলো লিখবে, এখানে কত 13 থেকে -12 কত 4 আর 1 5, ক্যালকুলেশন করে আমরা আবার এখানে পেয়েছি 13। তাহলে আমরা এখানে 3টা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এখন আমাদের আরও 3টা বাহুর দৈর্ঘ্য বাদ আছে, তাহলে আমরা এই পাশে করতে পারি। তাহলে আমরা এখানে AB BC CD, তাহলে এবার হচ্ছে কত AD বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে আমার মানটা যেটা ছিল, এর মান ছিল হচ্ছে -4,13, আর ডির মানটা ছিল হচ্ছে কত 1,1, তাহলে সূত্রের মধ্যে ছিল x2, তাহলে x1 y1 x2 y2, তাহলে 1 মাইনাস আমার এখানে কত ছিল, এখানে আমার আছে -4 হচ্ছে x1, তাহলে মাইনাস প্লাস 4 এত হোল স্কয়ার প্লাস y2 এখানে কত আছে, y2 আছে 1 মাইনাস কত y1 কত 13, তাহলে লিখতে পারি 13 এত হোল স্কয়ার এত একক। অবশ্যই তোমরা একক লিখবে, তাহলে আমরা এখানে দিতে পারি, তোমরা কিন্তু এগুলো লিখবে না, আমি তোমাদের বোঝানোর স্বার্থে এই কাজগুলো করেছি। তাহলে 5 হোল স্কয়ার প্লাস -12 এত হোল স্কয়ার এত একক, 25 প্লাস 144 এত একক, তাহলে 169 এত একক। তাহলে এখানে 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়েছে। তাহলে এই চিত্রটার দিকে আমরা আরেকটু তাকাইতে পারি, এই 4টি বাহুর দৈর্ঘ্য, তার মানে আমার এখানে কত, এটা হচ্ছে আমাদের কত AB বাহুর দৈর্ঘ্য, BC বাহুর দৈর্ঘ্য, CD বাহুর দৈর্ঘ্য, AD বাহুর দৈর্ঘ্য, 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে। তাহলে এটা আমরা কখনো 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে এটা কখনো আমরা জোর গলায় বলতে পারবো না যে এটা বর্গ হবে বা এটা রম্বস হবে, কারণ আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, আর বা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। কোণগুলো তোমার যদি সমকোণ হয় তাহলে সেটা হবে বর্গ, আর কোণগুলো যদি সমকোণ না হয়, ঠিক আছে, সেটা হবে তোমার হচ্ছে কি রম্বস। অথবা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয় তাহলে সেটা হবে বর্গ, আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যদি পরস্পর সমান না হয় তাহলে সেটা হবে রম্বস। তাহলে এখন আমরা সবচেয়ে সহজ পন্থা বের করতে পারি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে এখানে একটি চতুর্ভুজে 2টি কর্ণ থাকে, একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ। তাহলে আমরা এসি আর বিডি কর্ণের দৈর্ঘ্য বের করবো, তার আগে আমরা একটু এদেরকে কথা বলে আসি। সুতরাং ABCD চতুর্ভুজটি বর্গ
অথবা রম্বস, কারণ আমরা শিওর দিয়ে আগে বলতে পারলাম না, আমরা কর্ণ বের করার পর তারপর বলতে পারবো। সুতরাং এসি কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণের দৈর্ঘ্য একই সূত্র আমরা ব্যবহার করব, দূরত্ব নির্ণয় সূত্র, যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এত হোল স্কোয়ার এত একক। তাহলে এখানে আমরা ব্যবহারটা করতে পারি। তাহলে এটা আমার কত ছিল, এটা ছিল হচ্ছে এর মানটা ছিল -4,13, এখানে সির মানটা ছিল কত 13,-4 এটা ছিল। তাহলে আমার এটা হচ্ছে x1 y1 x2 y2, তাহলে x2 13 মাইনাস প্লাস এটা 4 এত হোল স্কোয়ার, তারপরে প্লাস y2 আমার y2 হচ্ছে -4, এটা -4, ঠিক আছে। আমার এখানে এটা আছে -13 এত হোল স্কোয়ার এত একক। তাহলে আমরা এটা লিখতে পারি, এটা হোল স্কোয়ার প্লাস 17 বা 17 প্লাস এটা -17 এত হোল স্কোয়ার এত 289 প্লাস 289 এত একক। অর্থাৎ এখানে আমরা দিতে পারি 2 এটা যোগ করলে এটাই আসবে 7√2, 17√2 আমরা এখানে পেয়ে গেলাম। এটা যোগ করে একটা লাইন আমরা শর্ট করে দিলাম। এরপরে আমরা এসি কর্ণের দৈর্ঘ্যটা আমরা এখানে বের করেছি, দেখো এবার বিডি কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি একইভাবে আমার এখানে কত বির মান দেওয়া আছে কত 8,8, এখানে ডির মানটা দেওয়া আছে কত 1,1, তাহলে x1 y1 x2 y2 1,8 হোল স্কোয়ার প্লাস 1,8 এত হোল স্কোয়ার এত একক, -7 হোল স্কোয়ার প্লাস -7 এত হোল স্কোয়ার এত একক, 49 প্লাস 49 দুইটা 49 হচ্ছে মানে 98, অর্থাৎ 7√2 এত একক। তাহলে আমরা পেয়ে গেলাম। আমরা একটু উপরে একবার দেখাইতে পারি, যে সুতরাং এসি কর্ণের দৈর্ঘ্য নট ইকুয়াল বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য। তাহলে দেখো এসি কর্ণের দৈর্ঘ্যটা আমার এখানে বেরিয়েছিল কত 70√2, আর এখানে আমার আছে কত বিডি কর্ণের দৈর্ঘ্য 7√2, তার মানে দুইটা কখনো সমান হয়নি। যেহেতু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়নি তাহলে অবশ্যই এটি রম্বস হবে। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজটি রম্বস। তাহলে আমার প্রকৃতি নির্ণয় করা হয়ে গেল, এটার আমার কাজ শেষ। এবার আসো আমরা গ নং প্রশ্নের দিকে তাকাই। গ নং প্রশ্নটা কি বলেছে, এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে গ নং দেখো চিত্রের দিকে আমরা যদি তাহলে তাকাই, তাহলে বিন্দুগুলো আমরা এখানে স্থাপন করে আগে একটা চিত্র এঁকে নিয়েছি। এখানে আমরা আগেই বলেছিলাম যে আমরা 1 সেন্টিমিটার করে ধরেছি। তাহলে এই দিকে দেখো কত আসছে, কত এখানে -4,13 এক কত 1 2 3 4 থেকে 13 আমরা এই বিন্দুটা পেয়েছিলাম, এই বিন্দুটা সেই বিন্দুটা এখানে এটা স্থাপন করেছে। এটা 8,8 এটা 13, -4 সেখানে আমরা বিন্দুটা বসিয়েছি, এটা হচ্ছে 1,1 বিন্দুটা বসিয়েছি। তাহলে এক্স অক্ষের সাথে দেখো এই অংশটুকু হচ্ছে এক্স অক্ষের সাথে তোমার ত্রিভুজ তৈরি করছে তারা। তার মানে এবিসিডি যে চতুর্ভুজটা এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা ভুজ, ওয়াই অক্ষ এটা হচ্ছে কোটি। তাহলে এক্স অক্ষের সাথে তাহলে আমার এই অংশটা
ত্রিভুজ তৈরি করছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যে আমি নির্ণয় করার আগে আমাকে দেখতে হবে যে এই যে রেখাটা আমার যে বিসি রেখাটা আসছে সে এক্স অক্ষে কোথায় ছেদ করছে, এখানে একটা ছেদ বিন্দু বের করতে হবে। আবার দেখো সিডি রেখাটা এখানে ছেদ করছে এক্স অক্ষে এই বিন্দু এখানে, তাহলে সিডি রেখা থেকে আমার এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা প্রথমত কত বিসি রেখার যে সমীকরণটা আমরা পাবো, এই দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দু নিয়ে আমরা একটা সমীকরণ বের করতে পারি। সেই সমীকরণটার সূত্রটা ছিল হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2। একইভাবে আমরা এই সিডি রেখার একটা সমীকরণ বের করব। সমীকরণ থেকে যেহেতু x অক্ষের উপর কোটি শূন্য, এখানে আমরা y এর মানটা বসাই দিলে x এর মানটা পেয়ে যাব। একইভাবে এখানে আমরা এই সিডি রেখার সমীকরণ থেকেও যেহেতু আমরা কত x অক্ষের উপর কোটি শূন্য, এখানে y এর মানটা 0 বসাই দিলে এই বিন্দুর আমরা স্থানাঙ্কটা পেয়ে যাব। তখন ওই তিনটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাওয়ার ফলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা এগুলো বসিয়ে দিই তাহলে এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তা আসো এবার আমরা বিসি রেখার সমীকরণটা বের করি। তাহলে বিসি রেখার সমীকরণ y মাইনাস y1, সূত্রটা আমি লিখে নিলাম একটু, y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 মাইনাস x2। তাহলে এটা হবে হচ্ছে x1 y1 আর c হবে হচ্ছে x2 y2। তাহলে আমার এখানে কি কি মান দেওয়া ছিল, বিতে মান দেওয়া আছে 8,8, তাহলে 8, যদি 8 হয় তাহলে 8,8। সি দেওয়া ছিল কত, সি আমার এখানে দেওয়া ছিল 13,-4, 13,-4। তাহলে এটা হচ্ছে কত x2, এটা হচ্ছে তোমার হচ্ছে y2। তাহলে এটা হচ্ছে বা y মাইনাস y1 হচ্ছে 8 মাইনাস y2 কত -4, মাইনাস প্লাস 4 ইকুয়াল এখানে x মাইনাস x1 এর মানটা কত ছিল 8 ছিল 8, ঠিক আছে। x1 আবারও 8 মাইনাস x2 ছিল কত 13, ঠিক আছে। বা তাহলে y মাইনাস 8 12 ইকুয়াল x মাইনাস 8 মাইনাস 5 ইকুয়াল মাইনাস 5, y মাইনাস 8 ইকুয়াল 12 x মাইনাস 8 বা মাইনাস 5y প্লাস 40 12x মাইনাস, তাহলে 8 বার কত 96, 16 9 6 এত। তাহলে বা মাইনাস 5y 12x মাইনাস 96 মাইনাস 40 বা মাইনাস 5y ইকুয়াল 12x মাইনাস 136 বা আমরা একটু ঘুরায় লিখতে পারি মাইনাস 36 ইকুয়াল মাইনাস 5y। সুতরাং 12x প্লাস 5y ইকুয়াল 136 এত। 1 নং, তাহলে 1 নং রেখা x অক্ষের ওপর কোটি শূন্য, অর্থাৎ y সমান 0। তাহলে আমি আগেই বলেছিলাম যে x অক্ষের উপরে কোটি শূন্য, ঠিক আছে। তাহলে কোটি শূন্য, তাহলে y ইকুয়াল 0, অর্থাৎ x অক্ষের সমীকরণে y 0। তাহলে আমরা এখানে 0টা বসাইতে পারি। 12x প্লাস 5 ইন্টু 0 ইকুয়াল এত বা 12x 13 এত। আমরা উপরে লিখতে পারি লাইনটা বা x ইকুয়াল 13x 136 12 বা x ইকুয়াল, আমরা এটা 4 দ্বারা কাটতে পারি। 4 দ্বারা কাটলে 3 4 12, 3 4 4 16, নিচে 3, 4 দ্বারা যদি ভাগ করে এটা আসবে। সুতরাং 1 নং রেখার x অক্ষের ছেদ বিন্দু মাইনাস
34/3, যেহেতু এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই অক্ষের কোটি শূন্য, সেজন্য আমরা এখানে মানটা বসিয়েছি। আবার একইভাবে আমরা এখানে আমরা এবার দেখো, এবার হচ্ছে আমরা কত সিডি রেখার এই সমীকরণটা বের করব। তাহলে সিডি রেখার সমীকরণ তাহলে ওটা সূত্র একই, y মাইনাস y1 y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 মাইনাস x2। তাহলে এটা হচ্ছে আমার x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে y মাইনাস, তাহলে আমার সি কত ছিল, সি ছিল এখানে হচ্ছে আমার সি ছিল, এটা হচ্ছে x1 y1 হচ্ছে -4, তাহলে মাইনাস মাইনাসে এখানে প্লাস 4, তাহলে -4 ডি ছিল 1 -1, তাহলে x মাইনাস x1 ছিল সিতে ছিল 13 -1 বা y প্লাস 4, এটা -5 x মাইনাস 13 12 বা 12 y প্লাস 4 -5 x মাইনাস 13 বা 12y প্লাস 48 মাইনাস 5x প্লাস 65 বা 12y মাইনাস 5x প্লাস 65 মাইনাস 48 বা 12y মাইনাস 5x, এখান থেকে বাদ দিলে 17 থাকে প্লাস অথবা 17 থাকে, সুতরাং 5x প্লাস 12y ইকুয়াল 17। এটা হচ্ছে 2 নং। আমরা 2 নং রেখাটা পেয়ে গেছি, সিডি রেখার সমীকরণটা পেয়ে গেলাম আমরা। তাহলে এই পাশে আমরা মুছে দিতে পারি এবার। তাহলে 2 নং রেখা x অক্ষের উপর কোটি শূন্য অর্থাৎ y সমান 0। তাহলে আমরা এখানে বসাইতে পারি 5x প্লাস 12 ইন্টু 0 ইকুয়াল 17 বা 17। 5x প্লাস 0 17, 5x এত 17 x, সুতরাং x ইকুয়াল এত বাই এত 75। সুতরাং 2 নং রেখার x অক্ষের ছেদবিন্দু 17/5, 0 পেয়ে গেছি আমরা। তাহলে দেখো আমরা এই বিন্দুটার স্থানাঙ্কটা পেলাম, এটার স্থানাঙ্কটা এটা পেলাম হচ্ছে কত 17/5, 0, আর এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা পাইছি 34 বাই কত ছিল আমাদের 3 ছিল 3, 0। তাহলে আমরা 3টা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা যেহেতু এই বিন্দুটা পেয়েছি, এটা আছে, এটাও পেয়েছি আমরা, এখন এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। ঘড়ির কাঁটা বিপরীত দিকে আমরা করে দিলে আমাদের এটা চলে আসবে। তাহলে এটা আমরা মুছে দিলাম। প্রশ্ন ছিল ABCD চতুর্ভুজের যে অংশ x অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। ঘড়ি কাঁটা বিপরীত দিকে, তাহলে কি আমরা ঘড়ি কাঁটা বিপরীত দিকেই করব। তাহলে ক্ষেত্রফল সমান হাফ,
এখানে কোন মানটা আমরা আগে নেব, যেহেতু আমাদের এটাও নিতে পারি আগে, ইচ্ছা করলে আমরা এটাও নিতে পারি। তাহলে আমরা এই বিন্দুটা আগে দিলাম, তারপরে এটা দিলাম, যেহেতু ঘড়ি কাটা ঘুরে এই দিকে, ঠিক আছে, আর আমরা ঘুরবো ঘড়ি কাটার বিপরীত দিকে। তাহলে ঘড়ি কাটার বিপরীত দিকে যেহেতু আমরা ঘুরবো, তাহলে এই বিন্দুটা আগে দিই, তারপরে এটাতে আসি, তারপরে এটাতে যাই। তাহলে এখানে আমাদের আসে কত 34/3 আর একটা ছিল আমাদের এই বিন্দুটা ছিল কত 17/5 আমার সি বিন্দুটা ছিল 13 - 4 আর এটা হচ্ছে কত 34/3, এটা 0, এত বর্গ একক। তাহলে আমরা এখানে কত করতে পারি, হিসাব করতে পারি। এই উপরের থেকে যদি নিচের দিকে আসি, তো আমরা হয়তো এর আগের ক্লাসে দেখেছিলাম পজিটিভ, এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে, এভাবে আসবে মানটা আমার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে মানটা আসলো, আচ্ছা এটার সাথে এটা দিলে 0, এটার সাথে এটা যদি দেই আমরা, তাহলে এটা মাইনাস আছে, মাইনাস এটা কত 60, 17 × 34 68 বাই কত 5, এটার সাথে এটা দিলে +0, এটার সাথে আবার যদি নিচের থেকে যাই নেগেটিভ হবে। ঠিক আছে, এটা 0 তো 0ই 0, এটার সাথে এটা দিলেও 0 হয়ে যাবে, সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস। তাহলে এটার সাথে এটা করলে কত 4 4 16, 6 3 4 12, 1 13, বায়ু কত 3, এত বর্গ একক। তাহলে আমার এখানে মান যেটা আসছে -68/5 + 136/3, এত বর্গ একক। তাহলে হাফ লসাগু হচ্ছে আমাদের 15। তাহলে এখানে থেকে 3 দিয়ে করলে 3 8 24, 4 3 6 18 -204 প্লাস এটা 5 দ্বারা যদি এটাকে আমরা করি, কত আসছে এখানে 13 এত। তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 680। হয়তো দেখতে পারো 5 × 30 শূন্য, হাতে আবার আর কত 3 5 3 5 15 18 8, হাতে আমার 1 5 আর 1 6, এত বর্গ। তারপর তোমরা ক্যালকুলেটারের সাহায্যে কাজটা করে নেবে, এত ইন্টু। তাহলে এখানে আমাদের কত আসছে, এখানে যদি 4 চলে 476 বাই কত 15, 2 দ্বারা যদি কাটি 238/15, এত বর্গ একক। 476, হ্যাঁ আমাদের হিসাবটা ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রশ্নের দিকে একটু তাকাও। তাহলে যে আমার কি বলেছিল প্রশ্নে তাকাইছিল এবিসিডি চতুর্ভুজ যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন তার ক্ষেত্রফল। তার মানে আমাদের এই যে অংশটা আমি আবারও দেখাচ্ছি, এই অংশটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলো স্থাপন করেছি। তাহলে আমাদের ক্ষেত্রফল আসছে কত 238/15, এত বর্গ একক। এই 2 দ্বারা তোমরা এটাকে কেটে দিবে, যা হিসাব আসে তাই। ঠিক আছে, তাহলে আমরা এর আগে ক অংশ দেখিয়েছি, খ অংশ দেখাইলাম, খটা একটা বর্গ হয়ে রম্বস হয়েছে। আর আমরা গ নং দেখালাম যে অংশ ত্রিভুজ সাথে এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করছে তারও ক্ষেত্রফল আমরা এখানে নির্ণয় করে দেখিয়েছি। তো আশা করছি তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তারপর যদি কোনো সমস্যা আমাকে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। আর পিতামাতার কথা অবশ্যই মেনে চলবে, শিক্ষকদের কথাও মেনে চলবে, বেশি বেশি করে পড়াশোনা করবে। ভালো থাকবে, খোদা হাফেজ।